মনে করেন যে তারেক রহমান সাহেব দাঁড়ায় রয়েছে, ডাইন দিকে হাসনাত আব্দুল্লাহ, বাম দিকে নাহিদ ইসলাম, এদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি, এদিকে সার্জিস। আর এই হাসনাত আব্দুল্লাহ তখন কি অগ্নিঝরা বক্তব্য রাখতো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনীটা সামনে তুইলা ধরতো, বেগম খালেদা জিয়ার জীবনী সামনে তুইলা ধইরা আইনা এই যে তারেক রহমান সাহেবকে হিরো বানায় দিত। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের ভোট লাগবে, এবার নির্বাচনে জিততে হইলে আওয়ামী লীগের ভোট লাগবে। এই ব্যাপারটা কিন্তু সব দলের ভিতরেই আছে, ভিতরে ভিতরে, যে আওয়ামী লীগের তো একটা বিরাট ভোট ব্যাংক। এই ভোটগুলা কোন দিকে যাবে, এই ভোটগুলা যেদিকেই যাবে সেদিকেই জয় আসবে, এরকম একটা ধারণা সবার মধ্যে আছে। তা আমি এর মধ্যে ভাবতেছিলাম যে আমাদের ওই যে রাশেদ খান একজন নেতা আছে না, সে কোথায়, তারপরে ভিপি নূর সাহেব, তারপর জুনায়েদ সাকি, এদেরকে খুঁজতেছিলাম। তো এদেরকে খুঁজা পাইলাম কোথায়, দেখেন এখানে, মানে রাশেদ খানকে পাইলাম। ওনার নাম নিতে গেলে না রাশেদ খান মেনন চলে আসে আমার মুখে। যাই হোক, ওনার অবস্থাটা কি এই যে দেখেন। সবাই অপরাধ করে না, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল হয়েছে। আমি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো যে আপনারা ধানের শেষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয় করুন, কারণ এইবারের নির্বাচনটা কিন্তু স্বাধীনতার পক্ষের শক্তি এবং স্বাধীনতার বিপক্ষের শক্তির নির্বাচন। স্বাধীনতার পক্ষের শক্তি এবং স্বাধীনতার বিপক্ষের শক্তির নির্বাচন এবারে নির্বাচন। আর আমরা জানি এবারে নির্বাচন একটা নতুন দেশ গড়ার নির্বাচন। ওনার কাছে ওইটাই স্বাধীনতার পক্ষের শক্তি আর স্বাধীনতার বিপক্ষের শক্তি, এটাই ওনাদের নির্বাচন। এই কথাটা উনি কেন বলতেছে, উনি কেন ভোট চাইতেছে ধানের শীষের জন্য? ওনারা আসলে না মাথায় বুদ্ধি কম। আরে ভাই, নৌকার ভোট যদি নিতে চান আমার পরামর্শ নেন, আমি আপনাদের বুদ্ধি দেই। এইভাবে ভোট চায়া নৌকার ভোট নিতে পারবেন না। নৌকার ভোট নেওয়ার সবচেয়ে সহজ রাস্তা, আপনি রাশেদ খান আর এই যে ভিপি নূর সাহেব, জুনায়েদ সাকি সাহেব, প্রয়োজনে আপনাদের লিডারকে নিয়ে আপনারা কয়েকজন গুরুত্বপূর্ণ মানুষ যারা আছেন সবাই মিলা কোথায় যাবেন জানেন? গোপালগঞ্জের টঙ্গিপাড়ায়, ওইখানে চলে যান। ওইখানে বঙ্গবন্ধুর মাজারে যায়া মোনাজাত ধরেন, টোটাল মিডিয়াকে খবর দেন, টোটাল মিডিয়া আপনাদের সঙ্গে যাবেই। আর ওই মোনাজাতের মধ্যে মনে রাখতে হবে, একটা কথা বলতে হবে জোরে, বঙ্গবন্ধুকে জাতির পিতা বলতে হবে। এবং বাংলাদেশের স্বাধীনতা দুইজন মানুষ আনছে, এই দুজনের নাম উচ্চারণ করতে হবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই দুজনের কারণে এই বাংলাদেশ, আমরা এই বাংলাদেশটাকে বাঁচাইতে চাই, গড়তে চাই। হে আল্লাহ, আমাদের দোয়া কবুল করো। এরকম জোরে বক্তব্য দিয়া, মানে জোরে দোয়া চাইতে হবে। দেখেন সমস্ত ভোট আপনাদের দিকে চলে যাবে, কেউ ঠেকাইতে পারবে না। এমন তো না যে আইনে লেখা আছে টঙ্গিপাড়ায় ওই মাজারে কেউ যাইতে পারবে না, শেখ মুজিবুরের কবরস্থানে কেউ যাইতে পারবে না, এমন কোনো আইন কি আছে আমাদের এই নির্বাচন কমিশনারের মধ্যে? আমার তো মনে হয় না, এরকম কোনো আইন নাই। এই কাজটা করেন, দেখবেন কেউ ঠেকাইতে পারবে না, জোয়ার চলে আসবে, জোয়ার। 40% ভোট তো ওনাদের আছে আর আপনাদের 40%। এই যে জরিপগুলো হইতেছে না, এই যে 40% এবং আওয়ামী লীগের 40%, 80%। হাই 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 হাই, কে ঠেকায়? ওই আগের জায়গায় পড়ে রইল জামাতে ইসলাম, 11 দল নিয়ে হয়তো 20টা সিট পাবে, আর 280টা আপনারা। যদি একবার যাইতে পারেন টঙ্গিপাড়ায়, সহজ রাস্তায় বললাম ভাই, সহজ রাস্তায়, অন্যভাবে কেউ নিয়েন না। কারণ আপনারাই তো বলতেছেন আমাদেরকে ভোট দেন, আপনাদের সঙ্গে আছি। আপনারাই বলতেছেন যেসব মামলা ধামলা হয়েছে এগুলা সব উঠে নেবো, আমাদেরকে ভোট দেন। কিন্তু কথা হয়েছে কি জানেন, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা তো জানে, যারা জেলে গেছে তারা জানে, যে পরিবারে একটি মানুষ জেলে গেছে ওই পরিবারের কি অবস্থা হয় তারা জানে। আপনারা যারা মামলা বাণিজ্য করছেন, দাবড়াইছেন, দৌড়াইছেন, ঘরে ঘুমাইতে দেন নাই গত 16 মাস, এখন যত কথাই বলেন না কেন বিশ্বাস করবে না। হ্যাঁ, ওরা বুঝতেছে তো ভোটের জন্য বলতেছেন। আওয়ামী লীগ থেকে 3টা ভাগ আছে ভাই। একটা ভাগ এই যে এখন যাদের কথা বললাম, যাদের উপরে জুলুম হয়েছে গত 16 মাস, যারা বাঁচার জন্য আশ্রয় খুঁজতেছে, এরা এরা কাদেরকে ভোট দিবে? এরা ভোট দিতে গিয়া 10 বার না ভাই 100 বার চিন্তা করবে, 100 বার। এদের ভোট কোন দিকে যাবে আপনারা বুঝ জানেন। আমাকে যারা জুলুম করছে, আমার উপরে যারা অত্যাচার করছে, আমি তাকে ভোট দেবো নিশ্চয়ই না। কারণ আরেকজন তো আছে যে আমার উপর অত্যাচার করে না, এই বরঞ্চ আমাকে বলছে আমার হাতে কর্ম তুলে দিবে, আমাকে বিদেশে পাঠাবে, এখানে কাজ কাম শিখায়া, আমি তো তাকেই ভোট দেবো। গেল একটা, আরো 2টা আছে। এর মধ্যে আরেকটা আছে কি জানেন? এই আওয়ামী লীগের মধ্যে ভালো মনের, বিবেকবান মানুষ, শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ। ইনারা কাদের কথা ভাববে বলেন তো? ওনারা নিরপেক্ষভাবে ভাববে। আসলেই তো আওয়ামী লীগ অনেক অন্যায় করছে। 36 দিনে 1,500 মা বোনের বুক খালি করছে, 25-26 হাজার ভাই বোনকে পঙ্গু করছে।
হাসপাতালে গেছে, হাসপাতালে চিকিৎসা নিতে দেয় নাই, ওইখানে যায় বলে আসছে এদেরকে কেউ চিকিৎসা দিবা না, এদেরকে পাইলে পুলিশে ধরাইয়া দিবা। আওয়ামী লীগের মাইন্ডের যারা ডাক্তার ছিল ওইসব ডাক্তাররা চিকিৎসা দেয় নাই। কত নিষ্ঠুরতা চিন্তা করেন। যুদ্ধের ময়দানেও তো ভাই যদি শত্রু গুলি খায় তাকেও সেবা দেওয়া হয়, তারও চিকিৎসা করা হয়, কিন্তু তা করা হয় নাই। এখন আপনারা বলেন এই বিবেকবান মানুষগুলা এই কথাগুলা ভাববে না? এই ব্যাপারগুলা ওনারা চোখের সামনে তো দেখতে পাচ্ছে এই সোশ্যাল মিডিয়া। এই বিবেকবান মানুষগুলা ভোট দেওয়ার সময় কোন দিকে ভোট দিবে আপনারাই বলেন। আরেকটা ভাগ আছে, তারা কারা? তারা ভাই অন্ধভাবে বিশ্বাস করে, পীর মনে করে শেখ হাসিনাকে, ওনাদের আপাকে। ওনাদের আপা যা বলবে তাই করবে। আপা বলছে কেউ ভোট দিতে যাইবা না, এই গ্রুপটা হয়তো ভোট দিতে যাবে না। এখন দেখেন আমি 3টা ভাগ করে আপনাদেরকে দেখাইলাম। প্রথম ভাগ, যাদের উপরে জুলুম হয়েছে ওরা কোন দিকে ভোট দিবে। আপনি আমার উপরে জুলুম করছেন, আমি ভোট দেবো না। আরেকটা ভাগ বিবেকবান মানুষ, ওরা কি ভাববে, গত 16 মাস কি দেখছে, একই রূপ দেখছে না, হায় হায় একই রূপ, তো ওরা কোন দিকে যাবে। আরেকটা ভাগ আপা যা বলবে তাই। এখন আপনারা বুঝে নেন কোন দিকে পাল্লা ভারী। হ্যাঁ ভাই, কোন দিকে পাল্লা ভারী এটা বুঝে নেন। দেখেন আমাদের সিনেমা জগতে একটা ব্যাপার আছে, একটু বলি, বোর ফিল করেন না। এই যে আমাদের ছবি সুপার হিট হয় না, এই হিট হওয়ার পিছনে কারণ কারা জানেন? মা বোনেরা। যে ছবিটা মা বোনেরা বেশি দেখে ওই ছবিটাই সুপার হিট হয়। যে ছবিটা মা বোনেরা বেশি দেখে ওই ছবিটাই সুপার হিট হয়। বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, এই 3টা দেশে ওই ছবিটাই সুপার হিট হয় যে ছবিটা মা বোনরা দেখে। আমাদের ছবি যখন রিলিজ হইতো আমরা কিন্তু তখন হলের মধ্যে খোঁজ খবর রাখতাম, নিজেরাও যায় চেক করতাম পুরুষ কতজন, মা বোন কতজন। যদি দেখতাম যে ভাই 20% মা বোন আছে, তখনই আমরা বল বাজাইতে শুরু করতাম, ছবি লাইগা গেছে, ছবি লাইগা গেছে। কিন্তু অপোজিশন যাদের ছবি রিলিজ হয়েছে প্রতি সপ্তাহ 2-3টা করে ছবি রিলিজ হইতো, ওই অপোজিশন কি করতো জানেন? কিছু সাংঘাতিকরে হাত করতো। সাংঘাতিক মানে ওই যে বিনোদন জগতের সাংঘাতিক, ওদের হাত করতো। ওদেরকে নিয়ে বুঝছেন ওই কস্তুরিতে পেট ভরা খাওয়াইতো। সন্ধ্যার পরে বনানিতে আইনা 2-4 পেক খাওয়াইয়া একটা খাম ধরাইয়া দিত। আর তারা পত্রিকায় কি লিখতো? এই ছবিতে কাটপিস আছে, এই ছবিতে নোংরামি আছে, খোলামেলা গান আছে, এই ছবি মা বোনরা দেখবে না, এরকম প্রচার করতো। কিন্তু লাভ হইতো না, কারণ ছবির সেল বাইরে যাইতো। ওই যে মুখের পাবলিসিটি, প্রথমে যে ওই যে 20 ভাগ দেখছে এরা যায় সবাই কাছে বলছে, যার জন্য আরো ঢল নামতো। আর মা বোনরা তো একা আসে না, সন্তানকে নিয়ে আসে, বান্ধবীকে নিয়ে আসে, হাজবেন্ডকে নিয়ে আসে, ভাইকে নিয়ে আসে, মানে একজন দেখতে আসলে 2টা টিকিট কাটে। এভাবে ছবি সুপার হিট হয়ে যাইতো। একই জিনিস এই নির্বাচনের সময় হয়েছে। এখানে ভাই নারীরা মানে মা বোনরা যেদিকে ঝুঁকা পড়বে সেদিকেই ভাই জয় হবে। তাদেরই নির্বাচন সিনেমার মতো ওই সুপার ডুপার হিট হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করে দেখেন, গত 2 সপ্তাহ যাবত আমরা দেখতেছি না নারীরা মানে মা বোনেরা একটু ঝুঁকা পড়ছে, মা বোনদের গায়ে হাত তোলা হচ্ছে, মা বোনদেরকে ওই যে ছায়া নিয়ে টান দিচ্ছে, কেউ কান নিয়ে টান দিচ্ছে, এরকম ঘটনা তো আমরা দেখছি। মসজিদের ভিতরের ঘটনাও দেখছি। গতকালকে নির্বাচন কমিশনারের কাছে যায় মা বোনরা ওইখানে প্রতিবাদ করছে ভাই, প্রতিবাদ করছে, যেভাবে ইংলিশে বলছে, হায় হায় আমি তো ঘাবড়ে গেছি। হায় হায়, জামাতে ইসলামের মধ্যে এমনও আছে? হ্যাঁ ভাই, উনি ডিগ্রিধারী একজন ডাক্তার, ওই মা ওই বোন বলতেছে আমাদের অধিকার হরণ করা হচ্ছে, আমরা নির্বাচনী প্রচারণায় যেতে পারছি না, আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। এমনকি 15টা প্রমাণ দিছে, একদম খাস প্রমাণ। কেমন প্রমাণ? ওটার ভিডিও আছে, অডিও আছে, কাগজপত্র আছে, ছবি আছে, সব সুদ্ধা 15টা প্রমাণ দিছে নির্বাচন কমিশনারের কাছে। এখন আপনি বলেন আমরা কি করুম? নির্বাচন কমিশনার কথা দিছে আমি 24 ঘন্টার মধ্যে অ্যাকশন নিচ্ছি। হয়তো উনি অ্যাকশন নিবে। নির্বাচন কমিশনারের সামনে, সাংবাদিকদের সামনে বলছে যে আমাদেরকে দুর্বল ভাববেন না, আমরা কিন্তু প্রতিঘাত করতে পারি। এরপরে যদি আমাদের উপরে কোনো অন্যায় হয় আমরা কিন্তু প্রতিঘাত করব, মানে রুইখা দাঁড়াবো। হ্যাঁ ভাই, রুইখা দাঁড়াবে। যাই হোক, যেটা বলা সেটা বইলা ভিডিওটা শেষ করে দেবো, বেশি কথা বলুন না। যখনই দেখলো ডাক্তার শফিকুর রহমান স্যার মা বোনদের মন জয় করে ফেলাইছে, মা বোনরা সবাই ঝুঁকা পড়ছে, ঠিক ওই টাইমেই এক রাতে গোপনে ওনার আইডি হ্যাক হয়। কিন্তু এই ডাকাতিটা কারা করছে, এই ডাকাত কারা, তাদের নাম সামনে চলে আসবে। ডাক্তার শফিকুর রহমান স্যার স্পষ্টভাবে বলে দিছে এই ডাকাতদের নাম আমাদের হাতে চলে আসছে প্রমাণ সহকারে, যেটা আমরা আপনাদেরকে জানাইছি অনলাইনে, সাংবাদিক ভাইদের জানাইছি। এখানেই শেষ না, এদেরকে সামনে নিয়ে আসবই, এদের মুখোশ খুলবই। কারণ কি জানেন ভাই, এখানে জড়িত রাষ্ট্রপতির ভবন। ওই যে রাষ্ট্রপতির মহামান্য প্রেসিডেন্ট ছুপ্পুর সাহেব, ওই ছুপ্পুর সাহেবের ওইখান থেকে উনার পিএস বা এমন কেউ আছে যার একটা ইমেল আসছিল ডাক্তার শফিকুর রহমান স্যারের মোবাইলের মধ্যে, ওইটা হয়তো ভুলে টাচ টুচ করছে, কিছু একটা হয়েছে, ওইখান থেকেই হ্যাক হয়েছে। এইভাবে ওনারা সবকিছু বাইক করছে, বাইক করা প্রমাণ দিছে। কিন্তু প্রমাণ দেওয়ার পরও আমরা কেউ বিশ্বাস করতেছি না। আমরা এসব বলতেছি, কেমনে আপনারা নিরাপত্তা পাবেন? আপনাদের মা বোনদের কোনো ইজ্জতের নিরাপত্তা নাই। এদের হাতেই তো আপনারা 71-এ
লাঞ্ছিত হয়েছিলেন, ধর্ষণ হয়েছিলেন, বঞ্চিত হয়েছিলেন, এরা আবার আপনাদের ইজ্জত নিয়ে খেলতেছে। এরা বলছে আপনারা যারা কাজ কাম করতে যাবেন, যারা ঘর থেকে বাইর হইবেন কর্মের জন্য, তারা হচ্ছে পতিতা, এরকম একটা কথা। এই কথাটা সবাই সামনে ঢোল পিটায়া বইলাই যাইতাছে। মানুষ কি বিশ্বাস করতেছে? না, মানুষ বিশ্বাস করতেছে না। আরো বিশ্বাস করবে না কখন জানেন? যখন টোটাল প্রমাণ আইনা ওনারা সামনে তুইলা ধরবে। আমি বলবো জামাত ইসলামকে 24 ঘন্টার মধ্যে টোটাল প্রমাণ সামনে দেন। কারা জড়িত আপনারা জানেন, কেন মুখ খুলতেছেন না? নিশ্চয়ই আপনারা জানেন। এমনও হইতে পারে আমাদের দেশের কোনো এজেন্সি এর সাথে জড়িত। হ্যাঁ ভাই, কোনো এজেন্সি জড়িত, নাহলে রাষ্ট্রপতির ভবনের সাথে কেন সম্পর্ক? এই কথাটা কেন সামনে আসবে? এটা সবাই সামনে 24 ঘন্টার মধ্যে তুইলা ধরেন, দেরি করবেন না। দেখেন না, 24 ঘন্টার মধ্যে ঝাড়ু মিছিল বাইর করে ফেলাইছে, জুতা মিছিল বাইর করে ফেলাইছে, স্লোগান চেঞ্জ হয়ে গেছে, শফিক্কা শফিক্কা। এটা কিন্তু আপনারা যেটা করলেন, এটা কি করলেন জানেন? ডাস্টবিনের ঢাকনাটা নিজের হাতে খুইলা দিলেন। হ্যাঁ ভাই, নিজের হাতে ঢাকনাটা খুইলা দিলেন, শফিক্কা শফিক্কা বইলা। দেখেন না, মাঝরাতে ছাত্র শিবির কিভাবে গর্জন করে মিছিল নিয়ে বাইরেছে। ওই মিছিল থেকে যে স্লোগানগুলো আসছিল ওগুলার আমি মুখে উচ্চারণ করতে চাই না, কারণ ওই যে ডাস্টবিনের ঢাকনাটা আপনারা খুইলা দিয়েছেন, এখন দুর্গন্ধ বাইর হইতেই থাকবে। এই দুর্গন্ধ চলতে থাকবে কিন্তু ভাই এই নির্বাচন পর্যন্ত। হ্যাঁ ভাই, 12 তারিখ পর্যন্ত চলতে থাকবে। কারণ কি জানেন? একটা ছোট্ট ব্যাপার, যেখানে একজন নেতা নিজে বলতেছে স্টেজে দাঁড়ায় যে আমার আইডি হ্যাক হয়েছে, সেটার আমি প্রমাণ দিছি, মা বোনদের কাছে আমাকে ছোট করার জন্য এই কাজটা করা হয়েছে। যেখানে একজন নেতা এই কথা বলতেছে, সেখানে আরেকজন নেতা বলতেছে আইডি হ্যাক হয় নাকি? আবার আইডি আবার কেমনে হ্যাক হয় এত বড় নেতার? এখন এগুলা মিথ্যা কথা বলতেছে, নিজের গা বাঁচাইতেছে। আপনারা কিন্তু এদেরকে ভোট দিবেন না। আপনাদের ইজ্জত, মান, সম্মান, নিরাপত্তা কিছুই নাই এদের হাতে। কারণ এরা সেই 71-এর সেই মা বোনদের ইজ্জত নিয়ে এরাই খেলছিল। এই কথাগুলা বলা হচ্ছে, আর এই কথাগুলা বলার জন্যই কিন্তু এনসিপি কে ওনারা সাথে নেয় নাই। একটা টাইমে দেখেন নাই এনসিপি তাদের সঙ্গে যাইতে চাইছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই যে ধানমন্ডি থেকে দাঁড়াইতে চাইছিল, ওনার ঠিকানা বদল কইরা গ্রাম থেকে এখানে বাসা ভাড়া নিছিল। আমরা তো জানি বিএনপির সঙ্গে ওনারা যাবে। কেন যায় নাই? কেন নেয় নাই? এটা কি বুঝতে পারছেন? নেয় নাই শুধু একটাই কারণে, এদেরকে যদি আমরা নেই, মানে এনসিপি কারা? এরা শেখ হাসিনাকে এই দেশ থেকে তাড়াইছে, তাই না? এখন যদি আমি এদেরকে সাথে নেই নির্বাচনে, তাইলে তো আওয়ামী লীগ আমারে ভোট দিবে না। এই আওয়ামী লীগের ভোটের জন্যই কিন্তু সাথে নেয় নাই। আরেকটা কারণে নেয় নাই, কি সেটা? এরা ভারত বিরোধী কথাবার্তা বলে। এরা যদি আমার দলে থেকে আবার ভারতের বিরুদ্ধে মুখ খোলে, তাহলে তো আমি ওইখানে ছোট হয়ে যাবো, তাই না? পার্শ্ববর্তী দেশের সাথে সুসম্পর্ক রাখতে চায়, তাহলে তো ওই সম্পর্কটা থাকে না। এই একটা কারণ। আরেকটা, এই আওয়ামী লীগের ভোট ব্যাংকটা বিশাল বড় ভোট ব্যাংক, তো এই ভোট ব্যাংকটা হারাইতে চায় নাই। যার জন্য বর্তমানে ওনাদের নেতা কর্মীরা দেখেন না স্টেজ থেকে ভুলে জয় বাংলা বইলা ফেলাইতেছে, শেখ খালেদা বেগম বলতেছে, শেখ তারেক রহমান বলতেছে। ভুল ভ্রান্তি হচ্ছে না? হচ্ছে। তো ওই একটা কারণে হিসাবটা মিলছে, এই জন্য নেয় নাই। কিন্তু নিলে কি হইতো? হায় হায়, আজকে নিলে অন্য চেহারা হইতো না? মনে করেন যে তারেক রহমান সাহেব দাঁড়ায় রয়েছে, ডাইন দিকে হাসনাত আব্দুল্লাহ, বাম দিকে নাহিদ ইসলাম, এদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি, এদিকে সার্জিস। আর এই হাসনাত আব্দুল্লাহ তখন কি অগ্নিঝরা বক্তব্য রাখতো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনীটার সামনে তুইলা ধরতো, বেগম খালেদা জিয়ার জীবনী সামনে তুইলা ধইরা আইনা এই যে তারেক রহমান সাহেবকে হিরো বানায় দিত। এমনকি এমনও কথা বলতো ক্যান্টনমেন্টের দিকে হাত বাড়ায়া, আপনারা কারা? তাদেরকে সামনে আসতে হবে। কেন আমাদের লিডারের গায়ে হাত তুলছিলেন? আপনারা কারা? তারা আপনাদেরকে দেখতে চাই। আমাদের লিডারের কোমর ভেঙে দেওয়া হয়েছিল, তার কাছ থেকে মুসলেখা নেওয়া হয়েছিল। ওনার মতো একজন নেতাকে দাবায় রাখতে পারছেন? পারেন নাই। আমরা 24 এবং 71 একসাথে হয়ে গেছি। এরকম ভাই বক্তৃতা দিত না? এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলতো মির্জা আব্বাসের পাশে দাঁড়ায়া? আপনারা যারা মির্জা আব্বাসকে ছোট করে কথা বলেন, উনার বাবার কথা তুলে আনেন। উনার বাবা দপ্তরি ছিল, সিঙ্গারা বানাইছে, পিয়াজু বানাইছে, এইসব কথা বলবেন না। উনি নিজের পায়ে দাঁড়াইছে, নিজের গুণে। উনি শিক্ষিত, জ্ঞানী, উনার ব্যাংক আছে। উনি নারীদের অধিকার, সম অধিকার দিতে চায়, যার জন্য উনার বিবিকে, উনার ওয়াইফকে নির্বাচনের মাঠে নামায় দিছে। উনাকে নিয়ে আরেকটা বাজে কথা শুনতে চাই না। উনি হচ্ছেন আমাদের মুক্তিযোদ্ধা। এই মির্জা আব্বাস কে বলতেছে? নাসিরউদ্দিন পাটোয়ারি। কে বলতেছে? নাসিরউদ্দিন পাটোয়ারি। কারণ উনারা তো উনাদের সঙ্গে যদি জোট হইতো, হায় হায় কি হারাইলেন, গুপ্ত রত্ন হারাই ফেলাইছেন তো ভাই, গুপ্ত রত্ন। দেখেন একজন হাসনাত আব্দুল্লাহকে মাঠ গরম করে রাখে, এরকম একজন নেতা হারাইছেন। আপনাদের সঙ্গে থাকলে আছে কিন্তু অন্য কথা হইতো ভাই। হ্যাঁ ভাই, অন্য ফলাফল হইতো। কারণ বুক ফুলাইয়া লিডার বলতে পারতো 71-এ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করছে, আর এই 24 আমাদের। আমি ছিলাম সেই মাস্টার মাইন্ড, এরাই ছিল আমার গুপ্ত বাহিনী। এদেরকে নিয়ে আমি দেশটা গড়তে চাই।
ভোট পাইতো ভাই, ভোট পাইতো, সবাই এদিকে ঝুঁকা পড়তো, তো এইদিকে চলে আসতো সবাই, একা হয়ে যাইতো তো জামাত ইসলাম, হ্যাঁ একা হয়ে যেত। আমি বহুবার বলছি যে জামাত ইসলামের জন্য বিএনপি বা আওয়ামী লীগ চ্যালেঞ্জ না, চ্যালেঞ্জ ছিল ওই 8টা দলকে এক করা, যেটা এখন 11 দল হয়েছে, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। ভাই ব্রাদার, বিদায়ের আগে একটা কথা বলবো, শেখ হাসিনাকে যারা ভয় পায় নাই, হ্যাঁ ভাই, শেখ হাসিনার যে বাহিনী ছিল টোটাল ওই পার্শ্ববর্তী দেশের সহযোগিতা নিয়ে বিশাল বাহিনী, তো যেটা যে 16 বছর কেউ হিলাইতে পারে নাই, সেই শেখ হাসিনাকে যদি ফুদিয়া উড়াই দিতে পারে 5ই আগস্টে, হায় হায়, দেখেন ওনার ভাগ্যে খাবারটাও তখন জোটে নাই। গরম গরম খাবার, মুরগির রান টান খাবার টেবিলে, ওই যে বলে না রিজিক তোমার যেখানে লেখা সেখানেই তোমার খাদ্য, ওনার খাদ্য লেখা ছিল, ওনার রিজিক লেখা ছিল দিল্লিতে, এখানে টেবিলে পড়ে রয়েছে। আর যারা ওই ভিতরে ঢুকে গেছিল ওদের রিজিক ছিল ওই মুরগির রান, ওই মুরগির রান খায় খায় আমাদের দেখাইতেছিল না, ওই মুরগির রান এদের রিজিকে ছিল। যারা এরকম ঘটনা ঘটাই দিতে পারে তাদেরকে ভয় দেখায় লাভ নাই, তাদের আইডি হ্যাক কইরা ওইসব কথা বইলা যে ওনারা নারী বিদ্বেষী বইলা লাভ নাই, কেউ বিশ্বাস করবে না, কোন ষড়যন্ত্রই আটকাইতে পারবে না, যত রকম গুজবি ছড়ান না কেন সফল হইতে পারবেন না। দেখেন, লেখা রাখেন, সফল হইতে পারবেন না, হিতে বিপরীত হবে, উল্টাটা হবে, ওনাদের সুনাম আরো বেড়ে যাবে। হ্যাঁ ভাই, ওনাদের সুনাম আরো বেড়ে যাবে। আল্লাহ যাকে ভাই নিজের হাতের টাইনা তুলতে চাইবে, তারে কি মানুষ টাইনা নিচে নামাইতে পারবে? নিশ্চয়ই না। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ধেয়ে আসছে বড় ঝড়, তারেক তুই বসে পড়, এমন তুফান আসছে চারপাশ থেকে তারেকের। তারেক ডানেও যেতে পারবে না, বামেও যেতে পারবে না, সামনেও যেতে পারবে না, পিছেও যেতে পারবে না, কারণ ঝড় তুফান চারপাশ থেকে আসছে। এই কারণে আমি এটার নাম দিয়েছি ছুটে আসছে অনেক ঝড়, তারেক তুই বসে পড়। জেফ্রি অ্যাপস্টেইন ঘটনাটা শুনেছেন, এই পৃথিবীর বর্তমানে সবচাইতে আলোচিত ঘটনা। সেখানে একটি ছবি আছে, একটি দুইটি ব্রয়লার মুরগির মাঝখানে 3 বৎসরের একটি মেয়ের রানের, কাটা রানের রোস্টের ছবি। এটা খাবে জেফ্রি অ্যাপস্টেইন অথবা বিল গেটস অথবা জুনিয়র বুশ, অর্থাৎ প্রেসিডেন্ট বুশ। আপনি বুঝতে পারেন? একটু কল্পনা করেন, চোখ বন্ধ করেন, আপনার একটা ছোট মেয়ে আছে, বয়স 2 বছর 3 বছর, কোনো না কোনোভাবে সে তাকে ধরে নিয়ে গেছে, তাকে খুঁজে পাচ্ছেন না। এরকম ঘটনাগুলো ঘটে। একটি 3 বছরের বাচ্চার রান কেটে রোস্ট করে সেটা চিবিয়ে চিবিয়ে খাবে। 7 বছরের একটি মেয়েকে ধর্ষণ করবে, তারপর ওই বাচ্চার পেটে যে গ্যাস হয় সেটার গন্ধ নিবে, মরে যাবে বাচ্চাটি। এই ভয়ঙ্কর ঘটনা কয়েক হাজার, 30,000 পৃষ্ঠার এই অপকর্ম লিক হয়েছে। এখন বাংলাদেশে কি এই অ্যাপস্টাইন চলে না? বিএনপির ধানের শীষের প্রার্থী নোয়াখালীর আব্দুল আওয়াল মিন্টু এই জেফ্রি অ্যাপস্টাইনের সাথে যুক্ত থাকা লোককে চাঁদা দিয়েছে ইলেকশন করার জন্য। কোথায়? আমেরিকায়। এই হলো। এখন কথা হলো, আমাদের দেশে কি আর জেফ্রি অ্যাপস্টাইন নেই? আছে। এরা কারা? এরা হলো আপনার, তার আগে আরেকটা কথা বলি, সুবর্ণচরের যে 6 জন মিলে একজন নারীকে ধানের শীষে ভোট দেওয়ার কারণে 6 জন মিলে ধর্ষণ করেছে, আপনাদের মনে আছে? 2018 সালের 31 ডিসেম্বর। তখন মির্জা ফখরুল নোয়াখালীতে গিয়ে সেই নারীকে সান্ত্বনা দিয়েছিল, ভয় পাবেন না। গতকাল মির্জা ফখরুলরা তাকে নিজেদের ধানের শীষের মঞ্চে তুলে ধানের শীষের ভোট চেয়েছে। এখন বলেন তো, সেই নারীকে অভয় দিল মির্জা ফখরুল বা তারেক রহমান, নাকি ধর্ষকরে অভয় দিল? তাহলে এখানে একটি জেফ্রি অ্যাপস্টাইন দেখা যাচ্ছে না? এটা একটা ঝড়। এটা কি মানুষ চিনে নাই? মানুষ বুঝে না? যুগটা অনেক বড়। এখন ওই যে বালসাল, 71 টিভি, ইন্ডিপেন্ডেন্ট টিভি আর চ্যানেলাইট বালেরা সত্য সংবাদ আটকে রাখবে? জিল্লুর রহমানের মতো ইতরেরা সত্য সংবাদ আটকে রাখবে? মঞ্জুর আলম পান্নারা মিথ্যা কথা বলে এখন আটকে রাখতে পারবে? পারবে না। বাংলাদেশে জেফ্রি অ্যাপস্টাইন চলে। যেমন আপনি ধরেন, তারেক রহমান কিন্তু প্রচুর নার্ভাস, হিউজ নার্ভাস হয়ে গেছে সে, তার কথাবার্তা দেখলে বুঝেন না। যাই হোক, আপনি ধরেন এই যে আমি খুব হাইপার হই একটু, আমি একটু ইমোশনাল। তো এই যে খায়ের মুন্সি সুবর্ণচরের, যে নাকি এই নারীকে ধর্ষণ করে, তার নাম তো বলা ঠিক না, নারী মানুষ, সম্মান আছে তার। এই নারীকে 6 জন মিলে ধর্ষণ করেছে, তার নেতৃত্ব দিয়েছে খায়ের মুন্সি। অথচ সুবর্ণচরে মঞ্চে বসিয়ে জনসভা করছে বিএনপি, ধানের শীষের জনসভা। এখন বাংলাদেশে যে ভারতের মোদি, জেফ্রি অ্যাপস্টাইনের তার নাম এসেছে,
বাংলা প্রথম আলোর মতি নারী ধর্ষণের হোতা বাংলাদেশে, যে ধর্ষণগুলাকে গোপন করে রাখে, কারণ তার হাতে তো বাংলাদেশের বলতে পারেন সে এমন এক জাউরা সিন্ডিকেট লিডার, সে সব নিউজ নিয়ন্ত্রণ করে। আজিজ, জেনারেল আজিজ, জেফরি এপস্টেইন, শেখ হাসিনা টাকা দিত জেফরি এপস্টেইনে, হ্যাঁ, বন্যা মির্জা নাটক করতো, মনে আছে? জয়া আহসান, হ্যাঁ, বন্যা মির্জা, জয়া আহসান, ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের জিল্লুর রহমান, এরাই জেফরি এপস্টাইনের এক একটা খোরাক দালাল। সেখান থেকে এরা কিছু লোক আছে টাকা পায়, কিছু লোক আছে টাকা দেয়, যার টাকা দেয়ার সে দেয়। আরেকজন টাইকুনের কথা বলবো, একে আজাদ, চ্যানেল 24-এর জেফরি এপস্টাইনের টাকাদাতা। তারানা হালিম, দীপুমণি, সায়েম সোভান আনবির, মুনিয়ার হত্যাকারী, মুনিয়ার ধর্ষণকারী। তত্ত্বাবধায়ক সরকার এসেও, ইউনূস সরকার এসেও সায়েম সোভার আনবিরকে ধরতে পেরেছে, যদিও সে দেশে আসে নাই। কিন্তু দেখেন, হাসিনা ধরে নাই, ইউনূসও ধরে নাই তাকে, ওয়াকারকে ম্যানেজ করে ফেলে। কত বড় শক্তি জেফরি এপস্টাইন, এটাকেই বলে। আর আমরা ভবিষ্যতের কথা কি বলবো? আপনাদের আরেকটি ঘটনা কি মনে আছে? 2003 কি 4 সালে বসুন্ধরা, তখন নতুন মার্কেট, সারা পৃথিবীতে আলোচিত, বাংলাদেশে তো অবশ্যই, সেটার ছাদ থেকে ফেলে, বসুন্ধরার অফিসের ছাদ থেকে ফেলে সাব্বির নামের একজন ইঞ্জিনিয়ারকে, বুয়েটের ইঞ্জিনিয়ারকে ধাক্কা মেরে মেরে ফেলেছে এই আনবিরের ভাই। সেটাকে ম্যানেজ করেছে কে? কেন তার বিচার হয় নাই? এই জেফরি এপস্টাইন বাংলাদেশের হাওয়া ভবনের নিয়ন্ত্রণে, তখন আনবিরকে গ্রেপ্তার করা হয় নাই। তাহলে বুঝেন কেন এত নার্ভাস তারেক রহমান। ডাক্তার শফিকের টুইটার হ্যাক হয়েছে, সেটা নিয়ে তারেক রহমানকে 20 মিনিট বক্তব্য দিতে হয়, এবং উত্তেজিত, ঘর্মাক্ত অবস্থায়। আর কোনো ইস্যু নেই, ধেয়ে আসছে অনেক ঝড়, তারেক তুই বসে পড়, কোনো কিছু এবার কোনো দিকে পালাবার, ছুটাছুটি করবার সুযোগ নেই। দিন এসে গেছে, জনতা হিসাব নিবেই। কারণ তারেককে বসে পড়তে হবে এই কারণে, ডানের তুফান আসলে বামে যাবেন, বামের তুফান আসলে ডানে যাবেন, সামনের তুফান আসলে পিছে যাবেন, পিছের তুফানে সামনে যাবেন। কিন্তু আসল তুফানে আপনি 4-5 থেকে যখন তুফান আসবে, তখন কি করবেন? ঘাপটি মেরে বসে থাকতে হবে কোটনুতলায়। এই যে 57 লক্ষ চাঁদাবাজ, একটা একটা করে ধরা হবে। প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের পাশে একটা করে জেলখানা হবে। 12 লক্ষ লোক নিয়োগ দেওয়া হবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য। বাংলাদেশ সুস্থ পথে যাবেই ইনশাল্লাহ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।